আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে। রবি ঠাকুরের এই গান শুধু আমাদের মানুষদের জন্য নয়, এ গান প্রকৃতিতে বসবাসকারী সমস্ত জীব, ঘাস, উদ্ভিদ, গাছপালা, খোলা মাটি, আকাশ সবার জন্য এই গান। কিন্তু উন্নতির অগ্রগতিতে আমরা এতটাই দুর্বার গতিতে এগিয়ে চলছি, আমরা কি সেই প্রকৃতির মুক্তি স্থানকে আঁকড়ে ধরে থাকার মতো একটি অবস্থায় আছি, নাকি আমরা সভ্যতার অগ্রগতির নামে প্রকৃতির শ্বাসরোধ করে চলছি? নমস্কার, দূরদর্শন ত্রিপুরার পর্দায় আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আপনাদের চর্চার আরও একটি পর্বে। এই পর্বে আমরা এমন একটি বিষয়ের উপর আলোচনা করব যা শুধু বৈজ্ঞানিক বা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে নয়, বরঞ্চ এটি একটি অন্তরঙ্গ প্রশ্ন, ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের দায়বদ্ধতার একটি গল্প। আমাদের আজকের আলোচ্য বিষয় উন্নয়নমূলক প্রকল্পের পরিবেশগত প্রভাব এবং বন সংরক্ষণের প্রয়োজনীয়তা। আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন ডক্টর সব্যসাচী দাশগুপ্তা, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড বায়োডাইভার্সিটি, ত্রিপুরা ইউনিভার্সিটি। নমস্কার। প্রথমে স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের এই আলোচনায়। যে ব্যাপারটি সর্বপ্রথম আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে, সভ্যতা শুরু থেকে আজকের দিন অবধি দাঁড়িয়ে আমরা বহু উন্নতির সাক্ষী হয়েছি, কিন্তু এই উন্নতির জন্য পরিবেশকে কি ধরনের মোকাবিলার, কি ধরনের প্রবলেম ফেস করতে হয়েছে? উন্নতির প্রসঙ্গে যখন আসি, তার পরিভাষাটা খুব ইম্পর্টেন্ট। উন্নতি আমরা কাকে বলছি? তো যে উন্নতির কথা হয়তোবা প্রাসঙ্গিকভাবে আমরা বলছি সেটা হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা, রাস্তাঘাট বা যে বিল্ডিং, এই নগরায়ন, ওইসব জিনিসের কথা বলছি। এটা খুবই প্রাসঙ্গিক যে যদি আমরা এইসব কিছুই না করতাম তাহলে কি কিছু চেঞ্জ হতো কি হতো না, আমি ওইখান থেকে শুরু করতে চাই। যদি আমরা না করতাম, তাও কিন্তু পৃথিবী নিজের মতো করে নিজেকে সবসময় বদলানোর জন্য চেষ্টা করে, আর সেই বদলানোটা কিছুতেই আটকানো পসিবল না। ঘটনা হলো যে এই আমাদের এই তথাকথিত উন্নতির কথা কাজ করতে গিয়ে আমরা ওই যে ন্যাচারালি যে চেঞ্জেসটা হওয়ার কথা ছিল তার থেকে কি ডিভিয়েশন করেছি, ওইটাই সব থেকে বড় আমাদের প্রাসঙ্গিক কথা, যে আমরা ওইটা কি ন্যাচারালি চেঞ্জ যেটা হতো এটাকে কি খুব বেশি অ্যাক্সিলারেট করে দিয়েছি, না এটাকে স্লো করে দিয়েছি। দেখা গেছে যে আমরা যদি মিলিয়ন্স অফ ইয়ার্সের হিস্ট্রি দেখি, তাহলেও আমরা অনেক কিছু হারিয়েছি। যখন এইসব উন্নতির কিছুই ছিল না, আমরা ডাইনোসরকে হারিয়েছি, আমরা হাজার হাজার স্পিসিসকে হারিয়েছি, ল্যান্ডস্কেপকে হারিয়েছি ভলকেনোর মাধ্যমে, এটা হয়েছে। কিন্তু এখন প্রসঙ্গটা এত উঠে আসছে কেন, যে এই চেঞ্জের যে পেসটা এটা অনেকটা বেড়ে গেছে, এবং এটাকে আমরা বলি যে ক্যারিং ক্যাপাসিটির বাইরে গিয়ে আমরা ডেভেলপমেন্ট করছি। সেই জন্য হয়তোবা আমরা আরেকটু ডিফারেন্টভাবে এক্সপিরিয়েন্স করছি চেঞ্জেসটা। আমরা সময়টা যেটা আছে, আগে যেটা 1000 বছর নিয়ে বদলাতো, এখন হয়তোবা এটা 100 বছর বা 200 বছরেই চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জন্যই সব জিনিসটা এসছে। তো সেই কারণে জৈব বৈচিত্র্য বা প্রকৃতির উপর কি প্রভাব পড়ছে? আমাদের যে কোনো জৈব বৈচিত্র্যের নিজের একটা ডাইনামিক্স, যেটা আমি বলছিলাম, নিজের একটা ডাইনামিক্স আছে। এখন ওই ডাইনামিক্সটার মধ্যে আমাদের সবার অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি বলে একটা জিনিস আছে, যে আমরা মানিয়ে নিতে পারি, সময় পেলে অনেক কিছুই মানানো যায়। তো আমরা এখন জৈব বৈচিত্র্যের কেসে কি হচ্ছে, যে এটা এখন মানানোর জন্য বা চেঞ্জেসটাকে অ্যাডপ্ট করার জন্য যে দ্রুত উন্নয়নের দিকে আমরা এগিয়ে চলছি, তাতে করে জৈব বৈচিত্র্যে যাই পশু পাখি বা গাছপালা যাই আছে, এরা মানিয়ে নিতে পারছে না ওই পেজটাতে নিজেকে, সেই জন্য ও বিলুপ্তির পথে চলে যাচ্ছে। কোথাও হয়তো আমরা মানুষরাও মানিয়ে নিতে পারছি না, তাই তো এত দূষণ, এত কিছু করছি আমরা। এত সময় আমাদের এইসব ক্লাইমেট চেঞ্জের কথা বলছি, যে জন্য ক্লাইমেট চেঞ্জ সবসময়েরই ফিনোমিনাল, কিছু না করলেও ক্লাইমেট চেঞ্জ হতো, কিন্তু এত দ্রুত গতিতে ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে যে আমরা টেম্পারেচার ইনক্রিজটাকে মানিয়ে একটা নতুন বিকল্প কিছু তৈরি করতে পারছি না, পশু পাখি ওইগুলিকে মানিয়ে নিয়ে আগে যেতে পারছে না। এইটাই হলো সব থেকে বড় চ্যালেঞ্জ, যে আমরা
প্রয়োজনীয় সময়টা দিচ্ছি না, খুব দ্রুত গতিতে এগিয়ে চলছি এবং পৃথিবীর যে কোনো অঞ্চলের যে একটা ক্যারিং ক্যাপাসিটি থাকে ওই ক্যারিং ক্যাপাসিটিটাকে ক্রস করে যাচ্ছি আমরা প্রত্যেকবারেই। সেই জন্য এই বিলুপ্তিটা একটা পার্মানেন্ট ফিচারে কনভার্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি উন্নয়নের কথা বলি, আমাদের উন্নয়নটাও চাই, যেমন ধরুন সড়ক চাই, বিল্ডিং চাই, ইন্ডাস্ট্রি চাই, সবকিছুই আমাদের বাঁচার জন্য চাই। তাহলে দুটোটা কি প্যারালালি চলতে পারে? খুব ভালোভাবেই চলতে পারে যদি আমরা ওভারঅল একটা হোলিস্টিক ভিউ নিয়ে উন্নয়নের কথা ভাবি। এখন দেখা যায় যে আমরা অনেক উন্নয়ন তো করে নিয়েছি, কিন্তু কার জন্য? এই সব উন্নয়নের কথাগুলি কিন্তু সবই মানুষের জন্য, কিন্তু তারপরও মানুষের যে জন্য এইসব করা, খুশিতে থাকা, আনন্দে থাকা, ওইগুলি কি সত্যি বেড়েছে কি বাড়েনি ওইটা দেখার বিষয়। যেখানে এত এত সড়ক বা এত এত বিল্ডিং হয়নি, ওই জায়গার লোকরা কি, এক্সাম্পল আছে আমাদের পাশেই ভুটান একটা দেশ আছে যেখানে ওইখানে লোকেদের কোনো ডেভেলপমেন্ট করার আগে গভর্নমেন্ট জিজ্ঞেস করে যে তোমরা চাও কিনা, এবং দেখা গেছে এরকম অনেক বড় বড় ডেভেলপমেন্টাল প্রজেক্ট, হাইড্রো পাওয়ার হোক, রোড হোক, ওরা বলেছে আমাদের প্রয়োজন নেই এটা আপাতত। তো সবাইকে নিয়ে আমরা ডেভেলপমেন্টটাকে আমরা কিছু মানে মুষ্টিমেয় কিছু লোক ডিফাইন না করে যদি সমষ্টিগতভাবে ডিফাইন করি, আমার মনে হয় এটা অবশ্যই সম্ভব। অনেক দেশে দেখা গেছে যে এই ডেভেলপমেন্টাল প্রসেসে, যেটাকে আমরা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের কথা বলি, আমাদের দেশে 2006 থেকে খুব লিগেলি ম্যান্ডেটেড করা আছে, সব কিছুর জন্যই করা হয়। কিন্তু কতটা সিরিয়াসলি করছি আমরা, কতটা সৎ পথ অবলম্বন করে করছি, এটা যদি বলা হয় স্টাডিজে যে এটা ঠিক না করা, তখন কি আমরা ত্রিপুরা থেকে এমন কোনো প্রকল্প নেওয়া হয়েছে যেখানে পরিবেশের কথা মাথায় রেখে তারপরে উন্নয়নের যে উন্নয়নমূলক কাজ সেটা শুরু করা হয়েছে? ত্রিপুরা না, শুধু সারা ভারতবর্ষে সব জায়গায় ওইটা নিয়মটা একই রকমভাবে চলে। দেখতে গেলে যে ছোট প্রকল্প, খুব ছোট প্রকল্প হলে ওইগুলির এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হয় না। যেমন একটা বিল্ডিং 20,000 স্কোয়ার মিটারের নিচে যদি হয়ে যায়, তাহলে আমরা ওইটাকে খুব একটা বড় প্রজেক্ট না বলে আমরা ওইটাকে করি না। কিন্তু তার থেকে উপরে গেলেই একটা স্টেট লেভেলের কমিটি আছে, তারপর একটা রিজনাল লেভেলের কমিটি আছে, আরও বড় হয়ে গেলে তারপর এটা ন্যাশনাল লেভেলে চলে যায় মিনিস্ট্রিতে। অবশ্যই সবগুলি যত প্রজেক্ট দেখা যাচ্ছে এখানে, ন্যাশনাল হাইওয়ে হোক, বিল্ডিং হোক, ইন্ডাস্ট্রি হোক, এদের জন্য সব প্রভিশনই আছে। কিন্তু এটার মধ্যে যে কোনো জিনিসই যখন ল থাকে, তখন এটাকে ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য কিছু না কিছু থাকে, এবং লুপহোলসগুলিকে ইউজ করে অনেক সময় এই প্রজেক্টগুলিকে টুকরো টুকরো করে দেওয়া হয়, যেটা খুব চিন্তার বিষয় আমাদের। 10টা ছোট বাড়ি বানালে হয়তোবা ইন্ডিভিজুয়াল বাড়ির কোনো ইম্প্যাক্ট নেই, কিন্তু এটাই যদি 10টা বাড়ি যখন ইন্ডিভিজুয়ালি বিল্ট আপ হয়ে যায়, সেটা তো অনেকটা বড় জায়গা নিয়ে, অনেক বড় বিল্ডিং নিয়ে হয়, এগুলি ওইসবের আন্ডারে আসার কথা। কিন্তু এখনো আমাদের ওইরকম সিস্টেম নেই, যে জন্য দেখা যায় যে আমাদের যে নগর, মানে আগরতলা সিটিটাই যেভাবে এক্সপান্ড করছে, শুরুতে সব ফাঁকা জায়গায় একটা কিছু ছোট সেটআপ আসলে ভিজিবলি মনে হয় যে কিছু না, কিন্তু এটার সাথে আরও যখন 10টা জিনিস এসে যায়, তখন এটার পাশে যে বাস্তুতন্ত্র বা বন বা কিছু আছে, বন তো শুধু গাছ দিয়ে বোঝা যায় না, এটার মধ্যে আরও অনেক পশু পাখি, পোকামাকড় সব কিছু আছে। তো শুধু গাছই অ্যাকচুয়ালি বন বললে যেটা একটা ধারণা, অনেকগুলি গাছ আছে, এরকম অনেক বন আছে যদি আমরা তৈরি করি। রাবার প্ল্যান্টেশনসকেও দেখলে উপর থেকে একটা বিরাট বনই মনে হয়। আমি রাবার প্ল্যান্টেশন নিয়ে কথা বলতাম যে ত্রিপুরায় রাবার প্ল্যান্টেশনটা অনেক এগিয়ে, ত্রিপুরাতে এটার একটা ভালো একটা বিজনেস আছে, কিন্তু রাবার প্ল্যান্টেশন তো প্রকৃতির জন্য ততটা কি ভালো? গাছ কিন্তু সব গাছই এক, এখন কতটা আমি এটাকে করব সেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট, কোথায় করব, কতটা করব। প্রাকৃতিক বনকে আমরা সরিয়ে সেখানে রাবার প্ল্যান্টেশন করলাম, তাহলে কি সেটা পরিবেশ বান্ধব হবে? হবেই না, এটা তো কোনোদিনই সম্ভব না। যে এটার আইডিয়া ছিল যে জায়গাগুলিতে খুব একটা বন নেই, ওয়েস্টল্যান্ড টাইপের কনসেপ্টে চলে, যে জায়গায় অন্য কোনো গাছ করা খুব ডিফিকাল্ট, টেরেনগুলিতে, সয়েলগুলিতে, ওই সব জায়গায় এই ধরনের প্রকল্পগুলি আসার কথা ছিল। কিন্তু আমরা দেখা গেল যেহেতু এটা অর্থনৈতিকভাবে একটু লাভদায়ী, দেখা গেল যে বন কেটেই ওরা করে নিল। তো সেইভাবে গিয়ে, সেজন্যই আমি বললাম ডেভেলপমেন্টটা কি ক্ষতি হতে পারে পরিবেশে রাবার প্ল্যান্টেশন যেভাবে ছড়াচ্ছে, রাবার প্ল্যান্টেশন অ্যাজ সাচ কোনো ক্ষতি করতে পারে বলে আমার কোনো ধারণা নেই, বা কোনো রিসার্চও বলে না ইন্ডিভিজুয়ালি অ্যাজ এ প্লান্ট। কিন্তু এটাকে যখন
ডিফারেন্ট মেট্রিক্সে এতভাবে স্প্রেড হচ্ছে, ওরা প্রাকৃতিক বনটাকে একটা আইল্যান্ডে কনভার্ট করে দিচ্ছে, যার সাথে একটা ছোট ফরেস্টকে আরেকটা ফরেস্টের সাথে কোনো কানেক্টিভিটি নেই। সেই কানেক্টিভিটি না থাকার কারণে যে আমাদের জৈব বৈচিত্র্যের আদান প্রদান হওয়ার কথা ছিল, যে জন্য আমাদের ব্রিডিং হোক প্লান্টসের বা অ্যানিমেলের ব্রিডিং হোক বা প্লান্টসের জার্মিনেশন হোক, ওইগুলি সেটেল হতে পারছে না। আর তাতে করে যে পলিনেশন সার্ভিসেস হোক বা শুধু এইটুকু না, আমাদের প্রাকৃতিক বনের নিচে যে এগ্রিকালচার করা হয় তার মধ্যে প্রাকৃতিক বন থেকে অনেক নিউট্রিশন আসে, অনেক কিছু আসে, কিন্তু দেখা গেছে যে আমরা রাবার প্ল্যান্টেশনকে যেভাবে ম্যানেজ করি তাতে সয়েল ফার্টিলিটি এতটাই কমে যায়, পিএইচ এটার 4.5-এর কাছাকাছি চলে আসে, ওই সয়েলটা হার্ডলি অন্য কোনো প্লান্টসের জন্য ইউজফুল একটা 30 ইয়ার্স চলে গেলে। সেই জন্য এটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় যে এর নিউট্রিশনই সব চলে যাওয়ার পর ওই সয়েলটাকে আবার রিক্লেম। সুতরাং পার্মানেন্টলি একটা মোজাইক তৈরি হয়ে যায়, যে মোজাইকটায় প্রাকৃতিকভাবে প্লান্টস হোক অ্যানিমেল হোক এদের থাকার জন্য উপযোগী হয় না। এটাকে কি আবার রিভাইভ করা সম্ভব কোনোভাবে? এটাকে রিভাইভ করতে গেলে দেখা গেছে এখন অবধি যা আমাদের টেকনোলজি আছে, যত টাকা বা যত ইকোনমি আমরা পেয়েছি রাবার থেকে, তার থেকেও হয়তো বা বেশি আরও ইকোনমিক এক্সপেন্ডিচার হয়ে যাবে। টেকনোলজি এতটুকু এগিয়ে গেছে যে আমরা ডেজার্টেও প্লান্টস এখন গ্রো করতে পারছি, সবই পসিবল। কিন্তু এটা ন্যাচারালি হবে না, ন্যাচারালি ডিফিকাল্ট হবে, অনেক বছর সময় লাগবে, তারপর ইকোনমিক্যালি অনেকটা বেনিফিশিয়াল হবে না। সেটাই হলো সবথেকে বড় চ্যালেঞ্জ। আমরা এজ এ সিটিজেন বলি, আমাদের একটা দাবি থাকে যে আমাদের উন্নত সড়ক চাই, বড় রাস্তা চাই, যাতে আমাদের যাতায়াত সুবিধা হয়। আমারই যদি ছোটবেলার কথা বলি, আমি যখন ছোট থেকে বড় হই, আমার বাড়ির সামনে বিশাল বড় বড় বট গাছ ছিল, বিভিন্ন ধরনের পাখিরা এসে বসতো, তাদের বাসস্থান ছিল। কিন্তু তারপরে ওই 2 লেনের ডিমান্ড উঠে, তখন রাস্তাটা করতে গিয়ে অনেকগুলো গাছ, বিশাল বড় বড় অনেক বছরের গাছ কেটে দেওয়া হয়। তো তাহলে সেই জায়গায় আমরা এজ এ সিটিজেন আমরা কি করতে পারি? প্রথমত আমাদের কিছু বলার জন্য যে এটা খুব ইম্পর্টেন্ট, আমার মনে হয় এটার একটা ইনফরমেশন আমাদের কাছে ডকুমেন্ট থাকা উচিত। আমরা বলছি পাখি ছিল, কিন্তু আমি যদি জিজ্ঞেস করি কোন পাখি ছিল, আমরা যদি দেখতে পাই যে এই গাছটা এরকম কোনো পাখি ইউজ করছে যেটা এন্ডেঞ্জার্ড বা যেটা রেয়ার, তাহলে অবশ্যই আমাদের ল আমাদেরকে পারমিট করে যে ওই জিনিসগুলিকে আমরা আটকাতে পারি। সেই জন্য সিটিজেন সায়েন্স করে যেটা ব্যাপার আছে, সিটিজেন সায়েন্সটাকে আমার মনে হয় যে খুব বেশি পপুলারাইজ করা দরকার এই ক্ষেত্রে। এবং যাই আসুক না কেন, আজকাল তো ফোন আছে, আজকাল অনেক কিছু আছে, যদি আমরা ওই সিটিজেন সায়েন্সটাকে ডেভেলপ করে রেকর্ড করতে পারি, তাহলে আমরা দাবিটা জোরালো করে করতে পারি যে এই জায়গায় এটা ছিল, কিন্তু এটা এতটা ইম্পর্টেন্ট। এখন প্রবলেম হলো আমরা বলি ছিল, কিন্তু আমরা ডকুমেন্ট না থাকায় এটা ইজিলি বাইপাস করে চলে যাওয়া হয়। আবার একটা জিনিস যেটা করা যায়, আমরা আরেকটা যেটা করতে পারি, এটা যদি নাও করতে পারি, প্রত্যেকটা উন্নয়ন প্রকল্পের জন্য একটা কম্পেনসেটরি এফরেস্টেশনের প্রাবিধান আছে, যেখানে বলা হয় যে যত গাছ কাটবে বা যত এরিয়াটাকে ধ্বংস করবে তার ডাবল বনায়ন করতে হয়। ক্যাম্পা বলে একটা ফান্ড আছে, যেটাতে এই সব টাকা এরা জমা করে, এই টাকাটাকে ইউজ করা হয়। প্রবলেম হলো এটাকে খুব গভীরভাবে বোঝার, যে এইটা করতে গিয়ে আমরা বলি একটা গাছ কেটেছি তো 2টো গাছ লাগাবো, কিন্তু ওই একটা গাছ যেটা বললে যে গাছটার মধ্যে অনেক পাখি থাকতো, 200 বছর পুরনো গাছ ছিল, এটার এক্সচেঞ্জে 2টো গাছ লাগালে তো চলবে না। তো আমার ওই ধরনের একটা বন তৈরি করতে হবে। এখন আমরা যদি অ্যাজ এ সিটিজেন আমরা জিজ্ঞেস করতেই পারি যে এটার যে হলো ঠিক আছে আমাদের প্রয়োজন, কিন্তু এটা কম্পেনসেটরি এফরেস্টেশনটা কোথায় করা হয়েছে? এটার সমকাক্ষিক একটা বন তৈরি করার বা গাছপালা তৈরি করার কি উদ্যোগ নেওয়া হয়েছে? এটুকু আমাদের অধিকারের মধ্যেই পরে আমি আশা করি আমরা জিজ্ঞেস করতে পারি। প্রজেক্ট হওয়ার সময়ও জিজ্ঞেস করতে পারি যে এটা কোথায় করা হচ্ছে। কিন্তু প্রজেক্ট হওয়ার সময় কি জনসাধারণকে সেটা জানানো হয়? সেটা তো প্রজেক্টটা পাস হওয়ার পর যখন কাজ শুরু হয় তখন গিয়ে আমরা জানতে পারি জনসাধারণ। কিন্তু তার আগে যে প্রসেসটা দিয়ে যায়, আমি যেটা বললাম এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্সের জন্য যেটা ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের স্টাডি হয়, এটাকে প্রজেক্ট করা হয়, ওই সময়ও অনেক সময় আমাদের নজরে আসে, কিন্তু সব সময় এটা পসিবল হয় না যে গিয়ে এত বড় দেশের মধ্যে এত জায়গায় গিয়ে ভিজিট করে দেখা, বাইপাস হয়।
কিন্তু এই ধরনের অনেক প্রকল্প রিসেন্টলি যে হায়দ্রাবাদ ইউনিভার্সিটির পাশের ল্যান্ডস্কেপ নিয়ে যেটা হলো, তো এই ধরনের হাজারো এক্সাম্পল আছে। যখনই নজরে আসে তখনও যদি আমরা এটাকে হাইলাইট করি, যে এজেন্সি বা যার থেকে ক্লিয়ারেন্সেস এসছে বা যারা আমরা ওইটাতে ইনভলভ থাকি, ওরা ডেফিনেটলি ওই সময়ও এটাকে স্টেপ নিয়ে এটাকে আটকানো বা এটাকে বন্ধ করতে পারে। কিন্তু যেটা বললাম যে উন্নয়নকে বন্ধ করা তো কোনো আমাদের গোল ডেফিনেটলি না। হওয়া উচিত যে এটাকে সায়েন্টিফিক্যালি কিভাবে আমরা মানে কম্পেনসেট করছি, এটা সত্যিকারের কি আমরা ওইটার এক্সচেঞ্জে যেটা করছি ওইটা কি সত্যি ওই টাইপেরই জিনিস না অন্য কিছু, ওই জিনিসটা দেখা খুব ইম্পর্ট্যান্ট আর কি। এটা আমরা এজ এ সিটিজেন অবশ্যই করতে পারি যদি সেনসিটিভ হই আমরা। আমি যদি ত্রিপুরার কথা বলি, ত্রিপুরার বনে বিভিন্ন ধরনের উপকারী বিরল প্রজাতির উদ্ভিদ রয়েছে, গাছ রয়েছে, পশু পাখি রয়েছে, তাদের সংরক্ষণের জন্য কি কি বিশেষ প্রকল্প আছে? যেহেতু এই ধরনের উন্নয়নমূলক প্রকল্পগুলি সারা বিশ্বেই ছড়িয়ে পড়ছে, সেজন্য প্রথম যেটা করা হয়েছে যে আমাদের প্রোটেক্টেড এরিয়া নেটওয়ার্ক বলে আমরা যে ন্যাশনাল পার্ক আছে, সেঞ্চুরি আছে, তারপর কমিউনিটি রিজার্ভ আছে, এইগুলিকে বাড়ানোর চেষ্টা করা হয়েছে। যেমন আমাদের ত্রিপুরায় দুটো ন্যাশনাল পার্ক আছে, আমরা জানি যে ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক আর একটা বাইসন ন্যাশনাল পার্ক। 4টে সেঞ্চুরি আছে আমাদের, রোয়া, তারপর গোমতি, সিপাহীজলা এবং তৃষ্ণা। এগুলি পার্মানেন্টলি প্রোটেক্ট করা হয়েছে উইথ লট অফ লস, যাতে এগুলিতে ডেভেলপ হতে একটা অ্যাটলিস্ট আইসোলেটেড আইল্যান্ডকে আমরা বাই এনফোর্সিং ল আমরা প্রোটেক্ট করার জন্য এই একটা প্রাবিধান করা আছে। কিন্তু এগুলি সবগুলি আলাদা হয়ে গেছে। এখন ঘটনা হলো রিজার্ভ ফরেস্ট বা বাকি সব কিছুতে হিউম্যান কিছু রাইটস থাকে, ওইগুলিকে এক্সারসাইজ করা হয়। সেই জন্য এটাকে কতটা ভালোভাবে করা যাবে সেটা ডেফিনেটলি ওই জায়গার অ্যাডমিনিস্ট্রেশনের উপর অনেকটা ডিপেন্ড করে। যদি অ্যাডমিনিস্ট্রেশন খুব সেন্সিটিভ হয়, ওরা যদিও এটা প্রোটেক্টেড এরিয়ার মধ্যে না, কিন্তু আমি যেটা বললাম যদি আমি ডকুমেন্ট করতে পারি, আমাদের এখানে ত্রিপুরার মধ্যেই 4টে বায়োডাইভার্সিটি হটস্পট আছে, ওইগুলিকে হাইলাইট করার মানেই হলো যে আমরা ওইটাকে প্রিজার্ভ করার জন্য এগিয়ে আসছি। প্লাস এখানে বায়োডাইভার্সিটি অথরিটির আন্ডারে যেটা বিএমসি করে বলি আমরা, বিএমসি প্রত্যেকটা গ্রামে এটা লিগ্যাল এন্টিটি, ওদের গ্রামের ওরা ডিসাইড করতে পারে, এদের অধিকার আছে যে আমি এই গ্রামের এই বন থেকে কি নেব, কতটা নেব, কাকে দেব, নিলে আমার একটা ডেভেলপমেন্টাল প্রজেক্টকে অ্যালাউ করবো না এই বন থেকে রিসোর্স নিয়ে, যেটা বললে বিরল প্রজাতির জিনিস আছে, ট্যুরিজমে আমি ইউজ করতে পারি। আমার এখানে হুলক গিবন আছে, এটা খুব এক্সট্রিমলি এন্ডেঞ্জার্ড স্পিসিস এখন পুরো ওয়ার্ল্ডের মধ্যে, আমাদের কাছে কিছুটা আছে। আমাদের দেশে তো চিম্পাঞ্জির মতো এপস বা কিছু নেই, কিন্তু সব থেকে ক্লোজেস্ট আমাদের মানুষের আছে হুলক গিবন। এটাকে দেখিয়ে একটা ওই বনটাকে ধ্বংস করে অন্য ডেভেলপমেন্ট করার থেকে ওইটাকে অনেকে মনে করতেই পারে রক্ষা করে, এবং করছে অনেক জায়গায় দেখা গেছে। সেক্ষেত্রে মনে হয় আমাদের জনসাধারণেরও অনেকটা দায়িত্ব থাকে। যেমন আমরা ইতিহাসেও যদি যাই, আমরা দেখেছি যেমন চিপকো আন্দোলন, যেখানে প্রচুর হাজারো মানুষ গিয়ে একটা এরকম গাছকে ধরে ওরা বাঁচিয়েছে। তো এটা তো এখনের জেনারেশনে আমরা দেখতে পাই না। এটার জন্য যুব সমাজ বলো ছোট থেকে যেটা সেন্সিটাইজেশনের আমরা আগে সম্ভব, এই জন্য বলি আমি কিছু বছর আগেও কথা বলতে গেলেও আমাদের দেশের নোংরা রাস্তায় নোংরা, তো যেমন স্বচ্ছ ভারত অভিযানে আসার পর অ্যাটলিস্ট আমি দেখতে পাই যে সবাই অনেকটা সচেতন, যেখানে সেখানে নোংরা না ফেলে পরিষ্কার করা। বেসিক্যালি জিনিসটা হলো সেন্সিটাইজেশন। আমরা অ্যাওয়ার তো সবাই, কিন্তু সেন্সিটাইজ না, যে জন্য আমরা জানার পরও আমরা ওইটা করি না। এই ছোটোর থেকে, এটা হঠাৎ করে একটা বয়সে হবে না। যত সময় আমরা ছোট বাচ্চাদেরকে নেচারের সাথে মিক্স না করতে পারবো, ওদেরকে এই পড়াশোনার সময় যদি ওদেরকে পাশে না নিয়ে যেতে পারি, ওইসব এক্সপোজ না করি, ওরা তো ওইটার ইম্পর্টেন্সও বুঝবে না। তো কোনোদিন যখন ওরা পাওয়ারে আসবে, ওদের এক্সিকিউশন পাওয়ার আসবে, ওরা ওইটার ইম্পর্টেন্স বুঝবে না। আমার মনে হয় ওই জায়গা থেকে শুরু করা দরকার। ছোট একটা বাচ্চাই পারে ওর মা বাবা বা বাড়ির গুরুজনকে অভ্যাসটা বদলাতে, বড়রা ছোটদের বদলানোটা আমার মনে হয় খুব ডিফিকাল্ট সিচুয়েশন। সত্যি কথা। আমরা যদি কালচার এবং ট্রেডিশন নিয়ে বলি, ত্রিপুরার কিংবা আগে যে কোনো সভ্যতার মধ্যে, যে কোনো কালচারের মধ্যেই দেখা যায় গাছকে পুজো করা বা একটা প্রকৃতির দেবী, বনদেবী যাকে আমরা বলি, এরকম করে আগে ছিল, আগের প্রচলনটা অনেক বেশি ছিল। তো এই কালচার এবং ট্রেডিশনটা এখন কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে, এই নিয়ে আপনি কি বলবেন?
পুরো নেচারকে নিয়ে আমাদের দেব দেবী সবার সাথে একটা বাহন ছিল, সবটাই পশু পাখি ছিল। পুজোর মধ্যে হোক, আমাদের প্রত্যেকটা ট্রেডিশনের মধ্যে কিন্তু ন্যাচারাল কম্পোনেন্টই ছিল। এখন ন্যাচারাল কম্পোনেন্টগুলি আগে সবাই আমরা কিন্তু ন্যাচারালি আশেপাশে থেকেই পেয়ে যেতাম। এখন কি হয়েছে, এটা বাজারজাত হয়ে গেছে, একটা পুজো করতে গেলে সব জিনিস বাজার থেকে কিনতে লাগে। তো ট্রেডিশনটা নেই বললে হারিয়ে যাচ্ছে, এটা কি রিসোর্সের জন্য, না ট্রেডিশনটাকে আমরা ধরে রাখতে পারছি না যে জিনিসটাই নেই? এটা একটা বড় প্রশ্ন কিন্তু এই জায়গায়। আমার মনে হয় যে ট্রেডিশনটা হারিয়ে যাচ্ছে বললে ঠিক না, আমরা চাই কিন্তু জিনিসটা নেই, যে রিসোর্স দিয়ে প্রচলনটা করার, আর ওইটার ইম্পর্টেন্সটা হয়তো আমরা বোঝাতে পারছি না কি জন্য ওইটাকে ইউজ করা। এটাকে বোঝানোর জন্য এই আমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেমকে আজকের দিনে এডুকেশন খুব প্রায়োরিটি দিচ্ছে। ইন্ডিয়ান নলেজ সিস্টেমকে প্রতিটা সাবজেক্টের মধ্যে নিয়ে এসে আমরা যখন বোঝাতে পারবো যে আমাদের এই ট্রেডিশনগুলি, পড়াশোনাগুলি বা আমাদের প্রচলিত ব্যবহারগুলি কতটা ইম্পর্টেন্ট, কিভাবে ওইটা রক্ষা করছিল। আমি যদি একটা পশুকে বা পাখিকে পূজা করি, ডেফিনেটলি আমি ওইটাকে মারতে যাব না, হুট করে এটাকে ধ্বংস করতে যাব না গাছটাকে। সব গাছ কাটলেও আমরা তুলসী গাছকে হঠাৎ করে উখড়ে ফেলে দিই না, গাছকে। তো এটা তো শুধু ওই জন্য, ওই ভাবনাটার জন্য। সেই জন্য আমাদের মনে হয় যে, আমার মনে হয় যে ওই সেই মানে টোটালি ওয়েস্টার্নাইজড থিঙ্কিং নিয়ে যে ইউজ থাকলেই আমি ওটাকে রাখবো, ইউজটা বুঝলেই আমি এটাকে বাঁচাবো, এটা না করে শুধু বাঁচার জন্য, রাখার জন্য অনেক জিনিসকে রাখার যে ফিলোসফি বা আইডিওলজিটা, আমার মনে হয় ওইটাকে বিল্ট আপ করতে পারলেই আমাদের অনেক। সেটা রাস্তা আপনি বলছেন ইন্ডিয়ান নলেজ সিস্টেমকে প্রতিটা সাবজেক্টের প্রতিটা ব্যবহারে আমাদেরকে ইউজ করা। আয়ুর্বেদা থেকে, আয়ুর্বেদা তো পুরোটাই অনেকটা অবশ্যই গাছ, বিভিন্ন ধরনের মেডিসিনাল প্ল্যান্টের উপর ডিপেন্ড করে। এখন এইটাকে এক্সট্রাক্ট করা হচ্ছে, এটার থেকে কেমিক্যাল বুঝে যে যেটা ইউজ করা যায় আমরা কেমিক্যালি সিনথেসিস করে এটাকে অ্যালোপ্যাথিতে ইউজ করছি, কিন্তু অ্যাজ এ হোল আমরা ওইটা বুঝতে পারছি না। যখন আমরা এই ধরনের আয়ুর্বেদিক মেডিসিন নিই, একটা মেডিসিনের সাথে আরো অনেক কিছু আমাদের ভেতর যায়, যেটা হয়তো আনুষঙ্গিক অনেক কিছুকে আমাদের হেল্প করে। ওইটা দিয়েই বোঝাতে হবে। যত সময় আমরা বলতে না পারবো যে যেহেতু পুরো পৃথিবী ইউজ ভ্যালুটাই বুঝতে পারে, তো আমাদের হয়তোবা এই নলেজ সিস্টেমকে আরেকটু সায়েন্টিফিক ওয়েতে প্রুভ করে বোঝাতে হবে। কিন্তু তার আগে, বিলুপ্তির আগেও আমাদের যে মানে আমাদের ট্রেডিশনালি যেটা ছিল সেটাকে অ্যাটলিস্ট এক্সপ্লোর করা অবধি, বাঁচিয়ে রাখা বা জানাটা, ওইটুকু অবধি নিয়ে যাওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইন্ডিয়াতে কয়েকটা জায়গাতে আমরা দেখতে পেয়েছি যেখানে বন ধ্বংস করে ফেলার ফলে বনজ যে সকল প্রাণীরা রয়েছেন, বন্য প্রাণীরা রয়েছে, তারা খাওয়ার পাচ্ছে না। খাওয়ার শর্টেজে ওরা কি করছে, শহরের দিকে চলে আসছে, মানুষের বাড়ি চলে যাচ্ছে, বিভিন্ন হিংস্র প্রাণীও চলে যাচ্ছে। তখন ওরা কি করছে, ওরা ভয়ভীত হয়ে ওরা মেরে ফেলছে পশুটিকে। একটা চিতা আমি দেখেছিলাম সেদিন, ও একটা বাড়িতে ঢুকে গেছে, তারপর মেরে ফেলা হলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করা উচিত? আমরা কিন্তু আগে অনেক হাজারো বছরের কথা যখন বলছি, তখন কিন্তু আমরা এদের সাথেই ছিলাম, সব পশু পাখির সাথেই। হিংস্র পশু পাখি, তখন তো এদেরকে মারারও বেশি একটা অস্ত্র ছিল না, তাও আমরা ওদের সাথে থেকেছি। এখন এদেরকে যেটা কোএক্সিস্টেন্সের কথা বলি আমরা, মানে একসাথে থাকার ব্যাপার, পশু পাখির সাইকোলজিকে বোঝা আমরা প্রায়ই করছি কি, যেটা ভুল। আমি মানে বাই ট্রেনিং ও বিহেভিয়ারাল ইকোলজিস্ট, তো ওইভাবে আমি বলতে পারি যে পশু পাখির সাইকোলজি বোঝা ভীষণ ডিফারেন্ট। এরা কিন্তু শুধু যেটা ইমোশনালি যেটা আমরা মনে করি যে ওরা হয়তো বা এই জন্য যায়, এটা অনেক ক্ষেত্রেই ঠিক না, ঠিক হওয়ার চান্সটা খুবই কম। ওরা ইমোশনালি ভাবে না, ওদের মধ্যে জেনেটিক্যালি কিছু এনার্জি বাজেট বলে কিছু আছে। ওরা দেখে যে খুব কম এনার্জি খরচা করে আমি কিভাবে বেশি এনার্জি ইনটেক করতে পারি। সেজন্য দেখবে যে কোথাও অ্যাটাক করতে গেলেও কার্নিভোররা অনেকগুলি প্রে চলে যাওয়ার পরও ও একটাকেই করে, কারণ একবার অ্যাটাক করার পর ওর মধ্যে এমন এনার্জি থাকে না যে ও নেক্সট অ্যাটাকটা ইমিডিয়েটলি করতে পারে। সেজন্য এই ধরনের কেসে যখন আমরা বলি যে কনফ্লিক্টে চলে আসছে মানুষ কনফ্লিক্টে তখনই আসে যখন মানুষের ডাইরেক্টলি কোনো লসেস হয়। আমি এটুকু বলতে পারি, যারা সত্যিই বনে থাকছে, যারা এদের সাথে থাকছে, এরা কিন্তু এতটা হিংস্রও না, এতটা এদের মারেও না। তাহলে বোঝানো দরকার ওই চিতাটাকে যে
ঢুকে গেছে যদি ডাইরেক্ট, বা ধরুন একটা সাপ দেখলো বাড়ির মধ্যে, সবার আগে কি করে মেরে ফেলবো সাপটাকে, আগে জানবেও না যে সাপটা কি বিষধর নাকি। এখন ওইটাই সেন্সিটাইজেশনের ব্যাপার। আমরা ছোটবেলা থেকে সাপকে একটা বিষধর প্রাণী বলে, এটা লাইফ থ্রেট বলে বুঝিয়ে এসেছি। তো ও যখনই একমাত্র লাইফ থ্রেট ছাড়া মারার কোনো কারণ নেই। আর কোনো পশু পাখি ইচ্ছা করে লাইফ থ্রেট দেওয়ার জন্য আসে না, আর ও নিতেও আসে না। এগুলি মেয়ার অ্যাক্সিডেন্টাল। মানুষ যতটা ভয় পায় ওদের, ওরা হয়তোবা দেখা গেছে যে যেহেতু ন্যাচারালি হ্যাবিচুয়াল না, ওরা আমাদের থেকে আরও বেশি ভয় পায়। সেই জন্য ওরা অ্যাক্সিডেন্টালি আসে। এখন অ্যাক্সিডেন্টালি লাইফ থ্রেট হলে, যেহেতু আমরা মানুষ আমাদের প্রাণ বাঁচানোর জন্য করি, সেলফ ডিফেন্সের সবার রাইট আছে, কিন্তু তার থেকে বেশি যদি পাশ দিয়ে চলে যাচ্ছে সাপটা, ওইটাকেও গিয়ে মারলাম, তাহলে ওইটার জন্য সেন্সিটাইজেশন দরকার। ধরুন আমার ঘরের মধ্যে একটা সাপ ঢুকে গেল, আমার কি করণীয়? আমি চাই না সাপটাকে আমি মারি, কিন্তু সাপটা যদি থেকে যায় তাহলে তো পরে আমার প্রাণের সংশয় হতে পারে। ওই কেসে আমরা সরে গিয়ে, যদি সরতে পারি সরে গিয়ে, আমরা বন দপ্তর হোক, যারা রেস্কিউর জন্য আছে, বন্যপ্রাণী রেস্কিউর জন্য প্রত্যেকটা জায়গায়, সব জায়গায় ব্যবস্থা করা আছে। হয়তো একটু সময় আমার ঘর থেকে বাইরে থাকতে লাগবে, কিন্তু আমি জানি যে ডেফিনেটলি এদেরকে ইনফর্ম করলে, বন দপ্তরকে ইনফর্ম করলে ওরা এসে রেস্কিউ করে ওদেরকে নিয়ে যায়, নিয়ে গিয়ে ছাড়ে। তো ওইটুকু কষ্ট করতে লাগবে, হয়তো বা একটু সময়ের জন্য বেরিয়ে যেতে লাগবে বা ইনফর্ম করতে লাগবে, বাট ডেফিনেটলি ওইটাকে কনফ্লিক্টে না গেলে বন্যপ্রাণী থেকে ক্ষতি হওয়ার মতো চান্সেস খুব কম। তাহলে আপনি বলছেন কোএক্সিস্টিংটাই দরকার, কোএক্সিস্টেন্সটা দরকার। সেই জন্যই ডেভেলপমেন্টাল প্ল্যানিং এর কথা আমি বারবার আসতে চাইছি, যে ডেভেলপমেন্ট প্ল্যানিং এর সময় তো আমার যখন এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা হয়, তখন তো আমি বলি যে এই প্রজেক্টটা করলে, এই বাড়ি ঘরের করলে বা এই প্রজেক্টটা বানালে, এটার আশেপাশে খুব ইম্পর্টেন্ট গাছপালা আছে, বা গাছপালা তো চলে আসবে না, কিন্তু পশু পাখি আছে, এরা আসতেই পারে, ওদের হ্যাবিটেট ইত্যাদি ক্রস করার জন্য আসতে পারে। সেই জন্য ওই লিঙ্কেজেসগুলি, আমি যে শুরুতেই বলছিলাম যে আইল্যান্ড তৈরি হয়ে যাচ্ছে, ওই আইল্যান্ডগুলিকে কানেক্ট করতে পারলে ওরা কোনোদিনই এই ধরনের কনফ্লিক্টে কম থেকে কম কনফ্লিক্ট পসিবল। বর্তমানে টেকনোলজি অনেকটা এগিয়ে, তো আমরা আজকে যে বিষয়টা, যে উন্নয়নমূলক প্রকল্পের পরিবেশগত যে প্রভাব, সেটাকে কি আমরা টেকনোলজির মাধ্যমে কমিয়ে আনতে পারি? অবশ্যই। যেটা মনিটরিংয়ে আমাদের ম্যান পাওয়ার ইউজ করে এতদিন করা হতো, এখন ড্রোন ইউজ করা যেতে পারে এইসব অ্যানিম্যালস মনিটরিংয়ের জন্য। বা ইলিগেল অ্যাক্টিভিটি, অ্যাকচুয়ালি কি হয়, বন একটা গাছ কেটে ফেললে তারপর আমরা ধরি, কিন্তু এটা শুরু হওয়ার সময় অনেকটা ড্যামেজ হওয়ার পর আমাদের নজরে আসে। অবশ্যই উন্নতি প্রকল্প যদি আমরা ইউজ করি, উন্নত প্রকল্প যেমন ড্রোন হোক বা স্যাটেলাইট ইমেজেস হোক, ইমিডিয়েটলি আমরা বুঝতে পারি। ফায়ারের জন্য ন্যাচারাল ফায়ার হয়, ইন্টেনশনাল ফায়ার হয়, আমরা ইমিডিয়েটলি এখন অ্যালার্ম আমাদের কাছে চলে আসে যে ওই জায়গায় আগুন লেগেছে। তো যদি আমরাকে এটা জানা অবধি হয়তো বা আমরা এখনও সীমিত, খুব একটা জানতে পারি, খুব স্লো রিয়াকশন হচ্ছে, কিন্তু যদি ইমিডিয়েটলি রিয়াকশনটাকে আমরা মানে স্ট্রেংথেন করতে পারি, অবশ্যই এটা না করার কোনো কারণই নেই। তো ওই ডেভেলপমেন্টাল প্ল্যানিংয়ের যখন করা হয়, তখনই আমাদের মনে হয় প্রিকশন নিয়ে, যে আমরা কিন্তু জেনে বুঝেই ডেভেলপমেন্টগুলি করছি, যে বনের মধ্যে হোক বা ইম্পর্টেন্ট জায়গার মধ্যে হোক, তখন কিন্তু ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, কিন্তু ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের সাথে সাথে একটা ম্যানেজমেন্ট প্ল্যান, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান বলেও একটা জিনিস আছে, যেটা একটা ইন্টিগ্রাল পার্ট। আমরা ওইটা করার জন্য মানে আমরা কমিট করি। যেটা করা উচিত, যে ওই এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যানটা যে ইমপ্লিমেন্ট হচ্ছে, কারণ ক্লিয়ারেন্স কমিটি তো ওইটুকু করে যে দিয়ে দিল যে এই ম্যানেজমেন্ট যদি করে তাহলে আমাদের পরিবেশের ক্ষতিটাকে অনেকটাই আটকানো যাবে এবং অনেকটা আমরা কম্পেনসেট করতে পারবো। কিন্তু তারপর ম্যানেজমেন্ট প্ল্যানটা কতটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, ওই জায়গাটা কিন্তু আমরা খুব একটা ভালো করে ধরে রাখতে পারছি না। আমার দৃঢ় বিশ্বাস, যদি ভালো করে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের কাজ করা হয় এবং ম্যানেজমেন্ট প্ল্যান যদি ইন প্রপার ওয়ে ইমপ্লিমেন্ট করা হয়, সব ধরনের টেকনোলজি ইউজ করা হয় এবং এক্সপার্টাইজ ইউজ করা হয়, একটু বেশি প্রজেক্ট প্রপোনেন্টের পয়সা বেশি খরচা হবে, আমি এইটুকু বুঝতে পারি। কিন্তু ওইটুকু বোঝা উচিত যে আমাদের অনেক প্রজেক্টে করতে গিয়ে সবাই চায় যে বিল্ডিংটা বানানোর যা খরচা ওইটুকুই আমি খরচা করি, কিন্তু ওই ডিস্ট্রাকশনটাকে কম্পেনসেট করতে একটু বেশি পয়সা যেমন যদি খরচা করি, আমাদের প্রফিটটাকে যদি একটু কিছু আমরা ট্যাক্সের মতো মনে করেও যদি আমরা অন্যদিকে খরচা করে ওইটাকে ইমপ্লিমেন্ট করি, ডেফিনেটলি এই ধরনের কোএক্সিস্টেন্স
পসিবল। এবং এটা শুধু এই জন্য বলছি যে অনেক ডেভেলপড কান্ট্রিতে অনেক অনেক জায়গায় দেখা গেছে যে একটু সঠিকভাবে ম্যানেজমেন্ট প্ল্যানকে ইমপ্লিমেন্ট করলে এটা খুব পসিবল। আমরা আজকের আলোচনার একেবারে শেষ লগ্নে চলে এসেছি। যে প্রশ্ন বলবো না, জনসাধারণ বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে পরিবেশ রক্ষার ক্ষেত্রে আপনার কি বার্তা থাকবে? পরিবেশকে তখনই রক্ষা করবে তরুণ প্রজন্ম যখন ওরা, আমি যেটা বললাম, আজকের ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে যখন বুঝতে পারবে এটার ইউজ কি। আমার মনে হয় এই এআইয়ের সময়ে যখন সবাই আমরা স্ক্রিনে ব্যস্ত আছি, ওদের কিছু না কিছু করে যদি বেশির থেকে বেশি সময় ওরা মেন্টাল হাইজিন আর মেন্টাল পলিউশনকে কম করে ভালো বাঁচার জন্য যদি পরিবেশের সাথে থাকে, তাহলেই পরিবেশকে বাঁচাবে। এটা অটোমেটিক্যালি ও বুঝবে যে আমার একটু স্ক্রিন টাইম কম করে যদি আমি একটু সময় পাখির ডাকি শুনি বা গাছের ফুলটাই দেখি, তাহলে আমার মানসিকভাবে গাছ লাগাই। গাছ লাগানোর ব্যাপারটাও খুব সিলেক্টিভ হওয়া উচিত আমার মনে হয়। এখন আমরা খুব মানে যা পাই তাই গাছ বলে লাগিয়ে দিই, কিন্তু ছোট গাছ ঠিক আছে, কিন্তু বড় গাছ তো 30, 40, 50 ইয়ার্স পর বোঝা যাবে যে গাছটা হতে পারে বাড়িতে এরকম গাছ লাগিয়ে দিল যেটা এরকম পোলেন করে, যার থেকে আমার অ্যাস্থেমেটিক প্রবলেমই হয়, সেটাও পসিবল। এখন আমরা অনেকেই জানি যে এমন অনেক অনেক শহর আছে যেখানে পোলেনের জন্য লোকজন শ্বাসকষ্টে ভুগছে, গাছটাও কাটতে পারছে না। তো এই ধরনের ভুলও যেন না করি, কিন্তু অবশ্যই পরিবেশের সাথে একটু বেশি সময় কাটালে আমি শিওর যে তরুণ প্রজন্ম নিজের থেকেই বুঝবে যে ওইটাকে কতটা ইম্পর্টেন্ট। এবং আজকে যাই প্রোটেস্ট হচ্ছে, যাই এগিয়ে আসছে লোকেরা, সবই তরুণ প্রজন্মের লোকে। তো সেটা পসিবল আমার একেবারে। অসংখ্য ধন্যবাদ। আমরা জেনে নিলাম যে কি আমরা মেজারমেন্টস নিতে পারি যাতে আমরা পরিবেশকে আরও সুন্দরভাবে সুরক্ষিত রাখতে পারি, বন্য প্রাণীর প্রতি আমরা সচেতন হতে পারি এবং তাদেরকে হার্ম না করে, ক্ষতি না করে আমরা আমাদের মতো বেঁচে আমাদের উন্নয়নমূলক যাত্রাকে আমরা সফল করতে পারি। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার থেকে। এবং দর্শক বন্ধুরা, আশা রাখছি আবারও কোনো একটি চর্চার কোনো একটি বিশেষ টপিক নিয়ে আপনাদের সকলের সঙ্গে আবারও দেখা হবে, আলোচনা হবে, সবাই একসঙ্গে শিখবো। আমরা এই প্রতিশ্রুতি রেখেই আজকের এই পর্ব এখানে শেষ করছি। নমস্কার।